এসএসসি 2016 যোগ্য চাকরিহারা শিক্ষক এবং যোগ্য চাকরিহারা এবং 17-18 মাস ধরে বেতনহীন শিক্ষাকর্মীদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিভাবে পুলিশ তাদেরকে তুলে নিয়ে গেছে এবং শান্তিপূর্ণ অবস্থান আন্দোলনকে তুলে দিয়েছে, সেটা আমরা প্রত্যেকেই কম বেশি দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমাদের যে সংবাদ মাধ্যম আছে তার মাধ্যমে। এখন প্রশ্ন হলো, এই অবস্থান বিক্ষোভ তুলে দিতে গিয়ে কিছু পুলিশ কর্মীর যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তা সম্পূর্ণভাবে সেই পুলিশ কর্মীদের বংশের পরিচয় বা রক্তের পরিচয় দিয়েছেন। কেন বললাম? কারণ সার্ভিস রুলে কোথাও এই গালিগালাজ করতে হবে এমনটা বলা থাকে না। আর সর্বোপরি এই অবস্থান বিক্ষোভে বা এই শান্তিপূর্ণ অবস্থান আন্দোলনে কেউ ক্রিমিনাল ছিলেন না। এসএসসি 2016 যোগ্য চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ছিলেন। এবং এই অবস্থান বিক্ষোভ তুলতে গিয়ে প্রশাসনের কাছ থেকে যে অর্ডার এসেছে পুলিশের কাছে, নিশ্চয়ই তাদের এটা বলা হয়নি যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হোক, তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করা হোক, অথচ তারা সেটা করেছেন। যাই হোক, ওই যে বললাম, তারা সেটা বংশের পরিচয় বা রক্তের পরিচয় দিয়েছেন, এটা তাদের হয়তো স্বভাবগত। কিন্তু এখন বড় প্রশ্ন হলো, এই যোগ্য চাকরিহারা শিক্ষক এবং যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীদের আন্দোলনে নামতে হলো কেন? কি জন্য তাদের আন্দোলনে নামতে হয়েছে? তাদের রাস্তায় আসতে হলো কেন? কিসের জন্য? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তাদের কেন আজকে এই দিন দেখতে হবে? তাদের এই পরিণতির জন্য বিশেষ করে যারা শিক্ষাকর্মী আছেন, যারা 17-18 মাস ধরে বেতনহীন। আপনারা জানেন যে এর আগে 3/4/2025 অর্ডারে শিক্ষক এবং শিক্ষাকর্মী উভয়ের চাকরি গেছে, অথচ যে যোগ্য শিক্ষকরা আছে তারা বিদ্যালয়ে যেতে পারবেন, কিন্তু যারা যোগ্য শিক্ষাকর্মী আছেন তারা বিদ্যালয়ে যেতে পারবেন না। সুপ্রিম কোর্ট এমনই রায় দিয়েছেন। এখানেই দ্বিচারিতা সুপ্রিম কোর্টের সব থেকে বড়। ঠিক এই জায়গায় বড় প্রশ্ন যে এই যোগ্যদের এমন পরিণতির জন্য এক এবং একমাত্র দায়ী এই মামলার সাথে যুক্ত কিছু বিচারপতি। কেন? কারণ আমরা কেউ আইন না বুঝি, কিন্তু একটা লয়ের বেসিক কনসেপ্টটা আমরা প্রত্যেকেই বুঝি। আর আইনের সেই বেসিক কনসেপ্টটা কি? কি কাজ বিচার ব্যবস্থার? যদি কেউ অভিযুক্ত হয়, সেই অভিযুক্ত ব্যক্তি দোষ করেছে কি দোষ করেনি, এটাই হচ্ছে বিচারপতিদের কাজ, সেটা বিচার করা। যদি দেখা যায় যে যে অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে আনা হয়েছে সেটি প্রমাণিত হয়নি বা সেই ব্যক্তি দোষী করেনি, তাহলে সেই নির্দোষ নিরীহ যোগ্য ব্যক্তিটিকে সুরক্ষা দেওয়া, এবং যদি তিনি প্রমাণিত হয় যে দোষ করেছেন, তাহলে তাকে সাংবিধানিকভাবে সাজা দেওয়া। কিন্তু বিচারপতিরা সেটা কিন্তু এই এসএসসি 2016 মামলার ক্ষেত্রে করেননি। কেন? কারণ এখানে যে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আছে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, যারা কোনোভাবে অভিযুক্তই নয়, সিবিআই দ্বারা হোক, বাক কমিটি রিপোর্ট দ্বারা হোক, বা পরবর্তীকালে যে এসএসসি কর্তৃপক্ষ স্বীকার করেছে যে কারা টেন্টেড, সেটার মাধ্যমে কোথাও এমনটা বলেনি এসএসসি যে এই প্যানেলের অন্তর্ভুক্ত প্রত্যেকেই অযোগ্য। ইভেন না সিবিআই বলেছে, না বাক কমিটি রিপোর্ট বলেছে। তাহলে এই কমিটি, এই তদন্তকারী সংস্থা রাখার মানেই কি? আমি যদি তাদের তদন্তটাকেই বিশ্বাস না করি, কিসের জন্য রাখা হয়েছে? রাখার দরকারটা কি? যখন কোনো ব্যক্তির নামে কোনো অভিযোগই নেই, এই প্যানেলের প্রায় 19,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত নেই, তাহলে তাদের চাকরি বাতিল হয় কি করে? এটাই হচ্ছে সব থেকে বেসিক কনসেপ্ট লয়ের। কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতিরা আছেন এই মামলার সঙ্গে যুক্ত, এবং সুপ্রিম কোর্টে যে বিচারপতিরা আছেন এই মামলার সাথে যুক্ত, তারা কিভাবে যারা অভিযুক্ত পর্যন্ত নয় তাদের চাকরিটা বাতিল করতে পারে? যদি অভিযুক্ত হতো তাহলেও তো সেটা প্রমাণ সাপেক্ষ, তাকে প্রমাণ করতে হবে যে সেই ব্যক্তি সেই দোষে দোষী কিনা, তবেই এরকম রায় দেওয়া যায়, আদারওয়াইজ দেওয়া যায় না। তাহলে বিচারপতিরা যারা অভিযুক্তই নয়, তাহলে তাদের কি করে চাকরি বাতিল করতে পারে?
এটা কি করে তাদের এখতিয়ারের মধ্যে পড়ে? তাই বিচারপতিদের আমার মনে হয় তাদের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন তোলা সর্বপ্রথম দরকার আছে। তাদের রিক্রুটমেন্ট প্রসেস নিয়েও প্রশ্ন তোলার দরকার আছে, কারণ একজন যোগ্যই যোগ্যের বিচার করতে পারে, সবাই পারে না। কি করে? যেই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অভিযুক্ত পর্যন্ত নয়, আই রিপিট, তারা অভিযুক্ত পর্যন্ত নয় সিবিআই দ্বারা, বাক কমিটি রিপোর্ট দ্বারা, এসএসসি দ্বারা, কোনোভাবেই নয়, তাহলে তাদের চাকরি বাতিল হয় কি করে? কোন এখতিয়ারে বিচারপতিরা তাদের চাকরিটাকে বাতিল করেছে? কোন এখতিয়ারে? আগে সেই জায়গাটাই প্রশ্ন তোলা দরকার। কেন তাদেরকে টেনে হিঁচড়ে আইনের দোরগোড়ায় আনা হলো? তাদের আজকে কোর্টের আঙিনায় যেতে হবে কেন? তাদের আজকে রাস্তায় নামতে হবে কেন? তাদের সরকারের কাছে কাকুতি মিনতি করতে হবে কেন যোগ্য হওয়া সত্ত্বেও? কিসের জন্য? কিসের জন্য তাদেরকে হাতে পায়ে ধরে মানবিকতার খাতিরে তাদেরকে চাকরি ফেরাতে হবে কেন? তাহলে যোগ্যতার ভ্যালুটা কোথায় থাকছে? এই প্রশ্নগুলো তোলাটা সবার আগে দরকার। কেন বিচারপতিরা যারা অভিযুক্ত নয় তাদেরকে আইনের আওতায় নিয়ে এলো? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এই এসএসসি 2016 মামলার। এটা সবার আগে প্রশ্ন তোলা উচিত। তাদের এই দুর্দিন, তাদের এই পরিণতি, বিশেষ করে শিক্ষাকর্মীদের, আজকে এই পরিণতির জন্য তারাই দায়ী, একমাত্র তারা দায়ী। এই প্যানেলের অন্তর্ভুক্ত যে সমস্ত যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা মারা গেছেন তার দায় কে নেবে? যেই বিচারপতিদের একটা ভুল রায়ের কারণে আজকে এই পরিণতি হলো, এই সংসারগুলোর দায়িত্ব কে নেবে? কিভাবে ফেরাবেন এই জীবনগুলোকে? এটা তো জুডিশিয়াল মার্ডার। মানসিক নির্যাতন করে তাকে মেরে ফেলা হয়েছে, মানসিক নির্যাতন করে তাকে সুইসাইড করতে বাধ্য করা হয়েছে, মানসিক নির্যাতন করে তাদের সংসারগুলোকে ভাসিয়ে দেওয়া হয়েছে। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন দুটো সমান, দুটো অন্যায় সমান। কাউকে শারীরিকভাবে নির্যাতন করা আর কাউকে মানসিকভাবে নির্যাতন করা, দুটোর মধ্যে কোনো ফারাক নেই। তাই আজকে এই এসএসসি 2016 যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই পরিণতির জন্য একমাত্র দায়ী কিন্তু এই মামলার সাথে যুক্ত কিছু বিচারপতি, কারণ তারা কোনোভাবে অভিযুক্ত নয়। যারা কোনোভাবে অভিযুক্ত নয় তাদের কেন এই আইনের দোরগোড়ায় টেনে আনা হলো? শুধু টেনে আনা হলো না, তাদের চাকরিটা পর্যন্ত বাতিল করা হলো। কিসের জন্য? এই দায়টা কিন্তু বিচারপতিদের নিতে হবে। সবার আগে ওই বিচারপতিদের প্রশ্ন করতে হবে যে কিসের বেসিসে, কোন এখতিয়ারের বলে আপনি তাদের চাকরিটা বাতিল করলেন? প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আপনি নিজে বলেছেন, আপনারা বলেছেন, বিচারপতিরা যারা এই মামলার সাথে যুক্ত, আপনারা বলেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি। প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় কেন এরা নিতে যাবে? কেন? কিসের দায় পড়েছে? প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় নিতে হবে। যদি এই প্যানেলের অন্তর্ভুক্ত শিক্ষক শিক্ষাকর্মীরা দোষ করে থাকে, তারা নিজের দোষের ভাগিদার হবে। অন্যের দোষের ভাগিদার কেন তারা হতে যাবে? কিসের দায় পড়েছে? কিসের দায় পড়েছে তাদের যে এই দায় তাদের নিতে হবে? প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়। চুরি করবে একজন, দুর্নীতি করবে প্রতিষ্ঠান, তার দায় নেবে ক্যান্ডিডেটরা, কর্মচারীরা? কেন? আজকে যে বিচারপতিরা ফ্রেশভাবে রিক্রুটমেন্টের মাধ্যমে বিচারপতি হয়েছেন আর কি, তাদের ফাইলও যদি লোপাট হয়ে যায় কোনো কারণে, তার নিয়োগকর্তা যদি সেই ফাইলগুলোকে কোনোভাবে ডিস্ট্রয় করে দেয়, কোনো ফাইলই যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে তাদের বিচারপতিরা কি যোগ্য না অযোগ্য কিভাবে প্রমাণ করবেন? কিভাবে প্রমাণিত হবে তারা যোগ্য না অযোগ্য? তাই কে ওএমআর পুড়িয়ে দিল, খেয়ে নিল, না জলে ভাসিয়ে দিল, তার দায় কেন কর্মচারীরা নেবে? কেন ক্যান্ডিডেটরা নেবে? নিয়োগকর্তা সে ওএমআর ইভালুয়েট কিভাবে করবে, সেটাকে কিভাবে সংরক্ষণ করে রাখবে, সেই দায় কেন ক্যান্ডিডেটের থাকবে? সেটা তো সম্পূর্ণ নির্ভর করছে সেই নিয়োগকর্তার। যেই রোলটার মধ্যে সেই ক্যান্ডিডেটের ভূমিকাই নেই, তাহলে সেই দোষটার জন্য কেন ক্যান্ডিডেটরা সাফার করবে? কি জন্য? প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়
প্রতিষ্ঠানকে নিতে হবে, সেটা বিচার ব্যবস্থা এবং প্রতিষ্ঠান তারা বুঝে নেবে। তার জন্য যারা এই রোলের মধ্যেই নেই, যারা এর অংশই নয়, যারা এই দুর্নীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, যাদের বিরুদ্ধে কোনো ইলিগালিটিস নেই, যারা কোনো রং ডুইংসের সাথে যুক্ত নয়, তার দায় তারা নেবে কেন, কিসের জন্য? এই প্রশ্নগুলো সবার আগে সেই বিচারপতিদের করা উচিত। আজকে এই দুর্দশার জন্য একমাত্র ওই বিচারপতিরাই দায়ী। ইভেন আপনারা যদি 17/4/2025 সুপ্রিম কোর্টের যদি রায় দেখেন যে আনটেন্টেড যে সমস্ত টিচাররা আছেন তারা বিদ্যালয়ে যেতে পারবেন এবং আনটেন্টেড নন টিচিং মানে শিক্ষাকর্মীরা যারা আছেন তারা বিদ্যালয়ে যেতে পারবেন না। ওয়াই? কিসের জন্য? ব্যাখ্যা দিন। আপনি বলেছেন পার্সেন্টেজ অফ করাপশন শিক্ষাকর্মীদের মধ্যে বেশি। বেশ, তার মানে আপনি জানেন পার্সেন্টেজ অফ করাপশন তাদের মধ্যে বেশি, তাহলে যতটুকু নেই ততটুকু কেন যাবে না? ওয়াই? কেন যাবে না? আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই প্রশ্নটা করছি, কারণ আপনাদের কাছে আমরা যেতে পারবো না, আপনারা শুনবেনই না, আপনারা বলে দেবেন দিস ইজ নট পাবলিক প্ল্যাটফর্ম। আপনাদের যেহেতু কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই পাবলিকের কাছে, তার জন্য আপনাদের কিচ্ছু যায় আসে না। আপনাদের অ্যাকাউন্টেবিলিটিটা যেখানে আছে সেখানের সঙ্গেই কিন্তু আপনাদের একটা চুক্তিতে চলে, যার জন্য আমরা সাধারণ মানুষরা বিচার না পেলেও আমরা কিচ্ছু করতে পারি না। তাই সবার আগে এই বিচারপতিগুলোকে প্রশ্ন করা উচিত। বিচার ব্যবস্থা ঠিকই আছে। বি.আর. আম্বেদকর বলেছিলেন যে সংবিধান ভালো না খারাপ সেটা পরের কথা, সংবিধান যদি খারাপ মানুষের হাতে পড়ে, অর্থাৎ খারাপ মানুষ যদি এটাকে খারাপভাবে ব্যবহার করে, তাহলে সংবিধান আর কিভাবে রক্ষা পাবে বলুন? সংবিধানের যিনি রক্ষাকর্তা তিনি যদি ভুল পথে ওটাকে চালিত করে, তাহলে তো সংবিধান রক্ষা পাবে না। আইনটাকে ভুলভাবে চালানো হচ্ছে। তাই এসএসসি এই 2016 যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই দুর্দশা, বিশেষ করে শিক্ষাকর্মীদের এমন দুর্দিনের জন্য একমাত্র দায়ী হচ্ছেন এই মামলার সঙ্গে যুক্ত কিছু বিচারপতি।